সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে। আমি আপনাদের সাথে আছি করবী জাহান নিতু। আজকে আমাদের মূল আলোচনা বিষয় পর্যটন ব্যবসায় সুবাতাস। এই বিষয়ে কিছু বিস্তারিত আলোচনা করবার জন্য আমরা আমাদের এটিএন বাংলার স্টুডিওতে দুজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আছেন মোহাম্মদ জিয়াউল হক হাওলাদার, জেনারেল ম্যানেজার, বাংলাদেশ পর্যটক কর্পোরেশন, এবং আছেন মোহাম্মদ শেখ সাদি, চেয়ারম্যান, এশিয়র গ্রুপ ও ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা। আপনাদের দুজনকে এটিএন বাংলাতে ওয়েলকাম করছি। ধন্যবাদ। জিয়াউল হক, আপনার কাছে প্রথম প্রশ্ন রাখতে চাই। আমরা জানি পর্যটন শিল্পের মৌসুম শুরু হয়ে গিয়েছে অলরেডি নভেম্বর মাস থেকে। পর্যটকরা যাচ্ছে বিভিন্ন এরিয়াতে, তো আপনাদের প্রস্তুতি কেমন? জি, ধন্যবাদ করবী প্রশ্নটি করার জন্য। বাংলাদেশে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মার্চ অবধি পর্যটন মৌসুম থাকে। এই সময়টাকে আমরা বলি পর্যটনের পিক সিজন, অর্থাৎ এই সময়ে পর্যটকরা বেশ ঘোরাফেরা করে, কারণ শীত মৌসুম থাকে এবং এই সময়ে পাহাড়, সমতল, সাগর এবং সুন্দরবন সহ পর্যটকরা খুব স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারে এবং পরিবহন ব্যবস্থাও ভালো থাকে। যদিও বাংলাদেশে এখন সারা বছরই পর্যটকরা বিভিন্ন ডেস্টিনেশনে যায়, ঘুরতে যায়, তবে এই সময়টা নভেম্বর ডিসেম্বর স্কুল কলেজ বন্ধ থাকে, পরীক্ষা শেষ হয়ে যায় এবং ছুটিও পায়। এই কারণে বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলিরা সবাই বাবা মা ঘুরতে যায়। তো বাংলাদেশে এই সময়টা আসলে এই 4-5 মাস যেই বাণিজ্য বা ব্যবসা হয় পর্যটন থেকে, বাকি সময়গুলো কিন্তু আমাদের যারা সার্ভিস প্রোভাইডার, হোটেলিয়ার, রিসোর্ট মালিক, তারপরে রেস্টুরেন্ট এবং বিভিন্ন ডেস্টিনেশন যেসব সার্ভিসগুলো দিয়ে থাকে সার্ভিস প্রোভাইডাররা, তারা একটা ভালো ইনকাম করে থাকে। এই সময় আপনি বলছেন যথার্থই যে পর্যটনের বলে মৌসুম সুবাতাস বইছে। আসলে এখন আমরা খুব অবলীলা যাতায়াত করতে পারছি। কক্সবাজার আপনার ট্রেন যাচ্ছে এবং ভালো লাক্সারি কোস্ট এবং বাস যাচ্ছে। তারপরে আমাদের সিলেট হিল ট্র্যাক্স, 3টা হিল ট্র্যাক্স সেখানেও খুলে দিয়েছে ইতিমধ্যে, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটিতেও যাচ্ছে। তো আমাদের কক্সবাজারের যেহেতু একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রাইম টুরিস্ট ডেস্টিনেশনস, তো সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 700 হোটেলগুলো সবাই কিন্তু বিভিন্ন অফার নিয়ে তারা অফারের ফর্সা সাজিয়ে বসছে। তারা রুমগুলোতে বিভিন্ন ধরনের অ্যামিনিটিস, ভালো ভালো অ্যামিনিটিস দিচ্ছে এবং তারা কেউ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিচ্ছে, কেউ ট্রান্সপোর্ট সার্ভিস দিচ্ছে, কেউ আবার ইন্টারনালি হোটেলের ভিতরেও বিভিন্ন ধরনের অনুষ্ঠান করছে, তারপরে কমপ্লিমেন্টারি অফার করছে, বিভিন্ন অফার দিচ্ছে। এছাড়া আপনার ধরেন আমাদের এয়ারলাইন্সগুলো কিন্তু আমাদের ট্যুরিজমের একটা অংশ, যেমন ইউএস বাংলা, নবো, তারাও কিন্তু বিভিন্ন ধরনের অফার দিচ্ছে যে যাতে করে এই সিজনে মানুষ বেশি ভ্রমণ করতে পারে, কারণ যত বেশি ভ্রমণ করবে তত ইনকাম বাড়বে। আর আমাদের যারা ট্যুর অপারেটর কোম্পানিগুলো যারা এই সার্ভিস প্যাকেজ ট্যুর দিচ্ছে, তারাও কক্সবাজারকে এখন খুব প্রায়োরিটি দিচ্ছে। কক্সবাজার, তারপরে কক্সবাজার আশেপাশে যেসব ডেস্টিনেশনগুলো আছে, ইনানি, পাটুয়া, ট্যাগ, এগুলো যেমন দিচ্ছে। আবার চিটাগংয়ের আপনার পতেঙ্গা, চিটাগং, আরও যে ডেস্টিনেশনগুলো আছে এদিক দিয়ে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এদিকে সিলেটের অন্যান্য যে পপুলার ডেস্টিনেশনগুলো আছে সেখানে কিন্তু বিশেষ করে শ্রীমঙ্গলে এখন খুব পপুলার যাচ্ছে। তো এইভাবে আসলে আমাদের যে ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, এয়ারলাইন্স, হোটেল মালিক, রিসোর্ট ওনার্স সবাই কিন্তু এখন খুব সাজরবে আছে যে পর্যটকরা আসবে, তার পর্যটককে বরণ করে নিবে এবং তাদের একটা চমৎকার তারা সেবা দিয়ে ইনকাম করবে, এটা একটা বিরাজ করছে এরকম একটা পরিবেশ। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ শেখ সাদি, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে রিসোর্টগুলোর ভূমিকা কী এবং বর্তমানে রিসোর্ট বিনিয়োগ কেমন হচ্ছে এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য কি কি সুবিধা দেওয়া যেতে পারে? ধন্যবাদ আপনাকে। পর্যটন খাতের উন্নয়নের জন্য এটিএন বাংলা এইরকম একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। আমার তরফ থেকে আপনার মাধ্যমে এটিএন বাংলাকে ধন্যবাদ জানাই। পর্যটন খাত এটা একটা শিল্প। এই শিল্পটা এমন একটা শিল্প, একটি দেশের শিক্ষা, সংস্কৃতি, সেই দেশের মানে পরিবেশ, ভূপ্রকৃতি সব কিছু প্রেজেন্ট করে এই পর্যটন। আপনি দেখবেন যে দেশে গ্রিন বেশি, নদী বেশি, পাহাড় পর্বত বেশি, প্রাকৃতিক সৌন্দর্য বেশি, সেই সব জায়গায় কিন্তু পর্যটকরা যায়। বাংলাদেশ কিন্তু এইরকম একটি দেশ। বাংলাদেশে পাহাড় আছে, সমতল ভূমি আছে, সমুদ্র আছে, প্রাকৃতিক মানে সবুজায়ন আছে। এই দেশে
পর্যটনের একটা বড় সম্ভাবনা রয়ে গেছে, কিন্তু এই শিল্পটাকে আমরা বেসরকারিভাবে যেভাবে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছি, সরকারিভাবে ইদানিং সরকার একটু সচেতন, বাট এই শিল্পটাকে উচিত আমাদের সবাইকে একসাথে কাজ করা। আমার 2টা রিসোর্ট আছে, ডেরা, একটা কক্সবাজার, একটা মানিকগঞ্জে। আমরা যখন ব্যবসাটা শুরু করলাম, আমরা কিন্তু সরকারের ওই রকম সুযোগ সুবিধা পাচ্ছিলাম না। ইদানিং দেখছি সরকার এগিয়ে আসতেছে, বিভিন্ন সেক্টর আমাদেরকে সহযোগিতা করছে। তো আমরা মনে করি ট্যুরিজম খাত, পর্যটন খাত মনে হয় শুধু ঘুরতে যাওয়া, ওখানে যা এনজয় করা না, এর পিছনে অনেক কিছু নির্ভর করে। আপনি দেখেন বড় বড় কর্পোরেট যারা বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তাদের বিভিন্ন কার্যক্রম কিন্তু এই পর্যটন শিল্পের স্থানগুলোতেই নিয়ে যায়। তো সেখানে তারা সেমিনার করতেছে, বড় বড় ব্যবসায়ীরা সেখানে যা মিটিং করতেছে, শিক্ষা প্রতিষ্ঠান তাদের বাচ্চাদের মনন বিকাশের জন্য কাজ করছে। তো আগে আমরা দেখেছি যে একজনের অসুস্থ হলে ডাক্তার বলতো আপনি খোলামেলা বাতাসে যান, সমুদ্রের বাতাস খেতে যান। তো পর্যটন শিল্প কিন্তু এইরকম একটি জিনিস। তো আমাদের উচিত হবে সবাই একসাথে হয়ে পর্যটন শিল্পের জন্য কাজ করা, কিন্তু কাজ করতে হলে তো যোগ্য মানুষ লাগবে। আমাদের দেশে পর্যটন শিল্প উন্নয়নের জন্য যে ট্রেনিংগুলো দরকার, যে জনশক্তি, দক্ষ জনশক্তি দরকার, এখানেও আমাদের অনেক কমতি আছে। যেমন মানিকগঞ্জে আমার একটা কৃষি নির্ভর এগ্রিকালচার বেজ একটা রিসোর্ট আছে, সেখানে সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, এডিশনাল সেক্রেটারি 3 দিনের একটা সেমিনার করলেন। তো আমার ছেলে মেয়েদেরকে, আমার এই রিসোর্টে যারা আছে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করলেন বিনা খরচে। তো এই যে উদ্যোগ, এইগুলাই কিন্তু একটা শিল্পকে এগিয়ে নিয়ে যায়। তো আমাদের রিসোর্টে যারা কাজ করে তারা সাধারণত নর্মাল হয়তো ইন্টারমিডিয়েট বা এসএসসি বা বিএ পাস করে এরা এখানে চাকরি করতেছে, কিন্তু এটা তো একটা শিল্প। এখানে ট্যুরিজম একটা সাবজেক্ট আছে, ট্যুরিজম সেক্টরের বিভিন্ন ট্রেনিং আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের অভিজ্ঞতার দরকার আছে। এইগুলো একটু কমতি। আমরা যখন দেশের বাইরে যাই তখন 1 কাপ চা কিভাবে প্রেজেন্ট করে আর আমাদের এখানে কিভাবে প্রেজেন্ট করে, তো এখানে আমাদের একটা গ্যাপ থেকে গেছে। তো বাংলাদেশের ফিউচার অনেক ভালো পর্যটন ক্ষেত্রে, কারণ পর্যটন অনেকগুলা জিনিসের উপর নির্ভর করে। যেমন আমাদের এখানে গার্মেন্টস একটা সেক্টর, এই সেক্টরে বিদেশের বাইরেরা কিন্তু এখানে আসার পরে তারা যদি দেখে যে আমি হয়তো 7 দিন থাকলাম, 3 দিন 4 দিন আমার কাজ, বাদ বাকিটা সময় কি করব, তখন ওনারা যদি দেখে যে এরকম থাকার জায়গা আছে, এনজয়ের জায়গা আছে, রিল্যাক্সের জায়গা আছে, তারা কিন্তু সেখানে ছুটে যায়। তো উনি এখানে ব্যবসা দিতে আসছে, আবার এখানে কিন্তু ডলারটাও খরচ করে গেল। এই জন্য আমাদের যেগুলো সেক্টর আছে, গার্মেন্টস সেক্টর, তারপরে আমাদের মেডিসিন সেক্টর, তারপরে আমাদের আইটি সেক্টর, তো সরকারের এখন উচিত এই পর্যটন সেক্টরকে বিশেষ নজর দেওয়া। এই সেক্টরকে নজর দিলে এটা হচ্ছে রিয়েল সেক্টর। আমাদের এই সেক্টর থেকেই যে বৈদেশিক মুদ্রা অর্জন হবে, তাতে আমাদের বাজেটে একটা বিশাল অবদান রাখতে পারে, আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। আমি জিউল হকের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনি কি মনে করেন যে এই যে পর্যটন কেন্দ্রে পর্যটকরা মানে কোন স্থানটা বেছে নিচ্ছে বা তাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে এখন কোন স্থানগুলো? জি, ধন্যবাদ। আসলে এক এইজের এক গ্রুপের এক একটা লাইকিংস আছে। যেমন আপনাদের ইয়াং ছেলেপেলেরা যারা, তারা কিন্তু অনেকটা অ্যাডভেঞ্চারাস। তারা যেমন ট্রেকিং, ট্রেইলিং, যেমন আমাদের বান্দরবনের বিভিন্ন পাহাড়ে উঠে তারা পাহাড় জয় করতে চায়, ট্রেকিং করতে চায়, এবং তারা দেখা যায় যেখানে হাইকিং করতে চায়।
এই বিষয়গুলোতে তারা মানে ধরেন 18 থেকে 30-35 এই বয়সের ছেলেরা কিন্তু আবার একটু সিনিয়র আছে, তারা অ্যাডভেঞ্চার লাভার, তারা এইভাবে করতে চায়। আবার যখন তারা যারা একটু ধরেন মিডল ক্লাস এবং একটু বাজেট ট্যুরিস্ট, মানে কম খরচে একটু বেশি ঘুরতে যায়, তারা ধরেন আমাদের কক্সবাজার এবং আমাদের আর্কিওলজিক্যাল সাইটগুলো, আমাদের ধরেন অনেকগুলো চমৎকার আর্কিওলজি সাইট আছে, যেমন পাহাড়পুর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, আমাদের সাতগম্বুজ মসজিদ যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এবং আমাদের মহাস্থানগড় 3rd সেঞ্চুরি বিসি যে ওল্ড যে আমাদের কী বলে পূর্ণনগর, সেগুলো খুব দেখতে চায় যারা একটু হিস্ট্রি লাভার, যারা একটু ইতিহাস সচেতন, আমাদের সেই প্রাচীন সভ্যতা কেমন ছিল, তারা পাহাড়পুর, মহাস্থানগড়, সাতগম্বুজ মসজিদ এবং আমাদের ময়নামতি এগুলো খুব দেখে। এবং যারা একটু ন্যাচারাল লাভার, যেমন তারা সুন্দরবন দেখে, তারা আমাদের সিলেটের লাউয়াচড়া বনে যায়, সাদা মাটির পাহাড় যে নেত্রকোনা এবং পাথর যেটা সাদা মাটির পাথর, এগুলো খুব দেখে। এছাড়া আমাদের প্রচুর যে রিসোর্ট এসেছে, যেমন আমাদের ভাই নিজে একদম বিনিয়োগকারী, রিসোর্টগুলোতে সাধারণত যে ডে ট্রিপার এবং ও জাস্ট হয়তো 1 রাত বা 2 রাতে ফ্যামিলি নিয়ে একটু শহরের কাছে একটু সেক্লুডেড পরিবেশে একটু থাকতে চায়, তারা এগুলোতে যায়। তো আমাদের কাছে এখন আমরা সরকারিভাবে 1400 পর্যটন স্থান চিহ্নিত করেছি, যেগুলো আসলে একেবারে ছবিসহ আমরা ডকুমেন্টেশনটাতে নিয়ে আসছি, অনেকগুলো বই করেছি বিভাগ ওয়াইজ। তো দেখা যাচ্ছে যে আমাদের যে 15 থেকে 20টা খুব পপুলার টুরিস্ট ডেস্টিনেশন, কিন্তু আস্তে আস্তে আরও বাড়ছে। যেমন ঝর্ণা, নতুন নতুন ঝর্ণা আবিষ্কার করছে আমাদের ইয়াং ছেলেরা, তারা সেখানে যায়। আবার যারা খুব একটু একবারে ধরেন ভ্যাকেশনার, যারা একেবারে মানে রিয়েলতে রিক্রিয়েশন করতে চায়, তারা কক্সবাজার, তারপরে আমাদের পতেঙ্গা, তারপরে আমাদের সিলেটে এই অংশটা বেশি যাচ্ছে। আবার ধরেন তারা একেবারে আমাদের সুন্দরবন ইকো ট্যুরিজমকে খুব নেচার খুব লাইক করে, তারা ওই সমুদ্রে ধরেন আমাদের যে খুলনা থেকে বা বাগেরহাট থেকে বা সাতক্ষীরা দিয়ে শ্যামনগরে দেয়, তারা সুন্দরবনে ঘুরে এবং দেখতে যায়, এবং বায়োডাইভার্সিটি দেখার জন্য তারা একেবারে সুন্দরবনের শেষ সীমা আপনার যে কটকা, কচিখালি এই সব অঞ্চলে তারা জাহাজে 2 রাত থাকে, জাহাজে অবস্থান করে, এবং আমাদের যে রয়্যাল বেঙ্গল টাইগারের যে চলাচল এবং হরিণের যে যাত্রা এবং বিভিন্ন ধরনের আমাদের যে পাখপাখালি এবং নেচার, এটা খুব এনজয় করে। আমাদের বিদেশি টুরিস্টও খুব এটা এনজয় করে সুন্দরবনটা। আর আর্কিওলজি সাইটগুলো যেমন আমাদের যারা একেবারে যেমন ইউরোপিয়ান টুরিস্ট, নেদারল্যান্ড, জার্মান, ব্রিটিশ, এরা কিন্তু আমাদের আর্কিওলজি সাইটগুলো প্রত্নতাত্ত্বিক স্থানগুলো পছন্দ করে। আর ঢাকার যেমন ধরেন যারা আমাদের স্বল্প সময়ের জন্য আমাদের পানামনগর আছে নারায়ণগঞ্জের, তারপরে ওখানে আমাদের লোকনাথ বাবার আশ্রম আছে, আমাদের শহর ঢাকার লালবাগ কেল্লা আছে, আসার মঞ্জিল আছে, আমাদের রূপলাল হাউস আছে, আমাদের বিউটি বোর্ডিং আছে, হিস্টোরিক্যাল, এগুলো ঘোরার পরে তারা তখন ঢাকার কাছাকাছি মানিকগঞ্জ, সাটুরিয়া যে আমাদের বালিয়াটি জমিদার বাড়ি আছে, এগুলো দেখতে যায়। অনেকগুলো আমাদের জমিদার বাড়ি আছে যেগুলো হিস্টোরিক্যাল আমাদের র্যালিক্স। এছাড়া তারা তখন একটু 2 দিন 3 দিনের জন্য যখন বন্ধে, তখন কক্সবাজার দিকে যায়। এইভাবে আমরা সেগমেন্ট করছি যে এই এজের গ্রুপটা এইভাবে যায়, আর ধরেন যারা ন্যাচারাল লাভার তারা এখানে যায়, হিস্ট্রি লাভাররা এইভাবে যায়। তো এতে মুভমেন্টটা কিন্তু রাউন্ড দিয়ে হতে থাকে। তবে শীতকালে যেটা আপনি যদি বলতে পারেন, শীতকালে আমাদের সি লাভার যেটাকে বলে, সমুদ্র যারা পছন্দ করে, একটা কক্সবাজার দেখা যায় 3 বার 4 বার 5 বার রিপিটেড ভিজিটর আমরা কক্সবাজারে বেশি পাই এবং সুন্দরবনেও পাই, যারা একদম সুন্দরবন 2 বার 3 বার 5 বার গেছে। আবার কক্সবাজারও দেখা যাচ্ছে, কারণ সমুদ্র আসলে মানুষ খুব টানে, পানি খুব টানে, যার কারণে সমুদ্রের কাছে কেউ বোরিং হয় না। এবং এখন কক্সবাজারে আপনার অনেক ধরনের ফেসিলিটিস তৈরি হয়েছে, এবং আপনার দরিয়ানগরে দেখা যায় যে আপনার এই যে তারা সেলিং, যে এটা প্যারাসেলিং দরিয়ানগরে দিচ্ছে। তারপরে বিভিন্ন রিসোর্টগুলোতে চমৎকার পরিবেশনা, তারপরে সমুদ্রে এখন বীজ ঘেসে আপনার তীরে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে। রাত্রে কোথাও আপনার হয়, ক্যান্ডেল লাইট ডিনার করে, তারপর বারবিকিউ করে। তো যার কারণে এই জায়গাটা এই সিজনটাতে এইদিকে বেশি যাচ্ছে এখন। এই পর্যটকদের এই নিরাপত্তা নিশ্চিতকরণের সরকারি উদ্যোগগুলো কি কি? হ্যাঁ, নিরাপত্তা তো অবশ্যই, নিরাপত্তা না থাকলে তো আসলে ট্যুরিস্ট মুভমেন্টে ব্যাহত হবে। তো ট্যুরিস্টটা আসলে নিরাপত্তা যে ফিলিংসটা, এটা আসলে বাংলাদেশের কোনো এরকম নেগেটিভ ঘটনা ঘটেনি, তারপরেও যাতে না ঘটে এজন্য আমাদের সরকার জানেন যে টুরিস্ট পুলিশ গঠন করছে। টুরিস্ট পুলিশ তারা আমাদের সাথে খুব কোলাবরেটিভলি কাজ করে, আমাদের মিনিস্ট্রির সাথে। তারা বিশেষ করে কক্সবাজার তাদের একটা জোন আছে, সিলেটের জোন আছে এবং ঢাকার জোন আছে, তারা বিভিন্ন এরিয়া ভিত্তিক কাজ করে। তারা আমাদের বিভিন্ন সময় প্রোগ্রামে আমরা ইন্টারেক্ট করি, যে এবং আমাদের যে ট্যুরিজম পলিসি আছে, আমাদের ট্যুরিজম আইন আছে, যে পর্যটন সংরক্ষিত এলাকা,
এবং বিশেষ পর্যটন অঞ্চল যে আইন আছে সেই আইনগুলো কিভাবে আমরা বাস্তব করতে পারি, এবং ট্যুরিস্ট এলাকায় একজন ট্যুরিস্ট পুলিশ কিভাবে ট্যুর গাইডে কাজ করবে, কোন একজন ট্যুরিস্ট যদি বিপদে পড়ে, সে যদি পথ হারিয়ে ফেলে, সে যদি কোনো কিছু তার মানে লস্ট হয়, হ্যাঁ, তার বাচ্চা হয়তো হাত থেকে ছুটে গেল, এগুলো রেস্কিউ করার ক্ষেত্রে তারা খুব অ্যাক্টিভ এবং তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি বিভিন্ন সময়, এবং তারা সেভাবে প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু ট্যুরিস্টদেরকে সেবা দিয়ে থাকে। এছাড়া যারা বিনিয়োগকারী, যেমন ওরা রিসোর্টে বিনিয়োগ করছে, তারাও কিন্তু এক ধরনের একটা সেফটি সিকিউরিটি দিয়ে থাকে, কারণ যত বেশি সেফটি সিকিউরিটি দেবে তত ট্যুরিস্ট আসবে, ব্যবসা বাড়বে, তাতে ইনকামও হবে, এবং লোকাল পিপলের কিন্তু আপনার জব ক্রিয়েশন হবে, এবং তারা ট্যুর গাইড হিসেবে কাজ করবে, সার্ভিস প্রোভাইডার কাজ করবে, কুক হিসেবে কাজ করবে, এবং স্থানীয় খাবারটাও তারা খাবে। তো এইভাবে একটা ইনকাম জেনারেশনটা হবে আর কি ট্যুরিজমের মাধ্যমে। এই জন্য সরকার এই সেফটি সিকিউরিটির ব্যাপারে খুব সচেতন। শেখ সাদির, আপনার কাছে একটু আসি, আপনি পর্যটকদের কি কি সুবিধা দিয়ে থাকবেন? দেখেন, আমরা বাংলাদেশের নাগরিক, তো আমরা যারা ব্যবসা করি, আমরা পুরা দেশটাকেই আমরা আমাদের পরিবার মনে করি। তো আমাদের কিছু সীমাবদ্ধতার কারণে আমরা হয়তো এক্সপানশন অতটা যেতে পারি না। আমার যে 2টা রিসোর্ট আছে, এই 2টাই 5 স্টার রিসোর্ট। আমি গভর্নমেন্ট আমাকে আরেকটা 9 একর জমি দিয়েছে, এটা সাবডান ট্যুরিজম পার্ক টেকনাফে। এখানেও আমি একটা 7 স্টার রিসোর্ট করব। কিন্তু ব্যবসা আমরা তো করতেছি, কিন্তু ব্যবসা করার জন্য যে পরিবেশটা দরকার, এইটা কিন্তু আমরা ফুললি পাচ্ছি না। কেননা আমি এর আগেই বললাম, এটা একটা বড় ইন্ডাস্ট্রি, কিন্তু বিশ্বের অনেক দেশ আছে যাদের বাজেটের 80% এই ট্যুরিজম থেকে আসে, এবং সেই সব দেশ হয়তো 10, 15, 20 বছর এই ব্যবসাটা করার পরে যখনই ট্যুরিজমের আকর্ষণ আসছে, পরবর্তীতে স্টেপ বাই স্টেপ সেখানে শিল্পের বিপ্লব ঘটছে, সেখানে বিভিন্ন সেক্টর বিস্তার লাভ করছে। এটা কিন্তু বাংলাদেশে সম্ভব। আমরা মনে করি, আমি যেমন যদি থাইল্যান্ডে যাই, আমি বেড়াতে যদি যাই, আমি ওখানে বেড়ালাম, ওখানে কিন্তু মার্কেট করলাম, কেনাকাটা করলাম, তো আমি কিন্তু শুধু ঘুরতেইছি না, আমি কিন্তু কিনতেছি। তাহলে ব্যবসা কিন্তু তারা 2 জায়গা করতেছে। এই কারণে আমাদেরও উচিত আমাদের এই ট্যুরিজম সেক্টরকে আমরা যেভাবে পালি, আমরা যেভাবে ভালোবাসি, সরকারকে ভালোবাসতে হবে। আমাদের দেশে দিনের বেলা আমরা ঘুরতেছি, রাতে আমরা ঘুমাচ্ছি, রাতেরও কিন্তু অনেক এন্টারটেনমেন্ট আছে। তো এইগুলা আমরা যখনই করতে যাচ্ছি, আমরা কিন্তু সহযোগিতা পাচ্ছি না। বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 50টা 5 স্টার রিসোর্ট আছে। আপনি দেখেন, অর্ধেকগুলোতেও কোনো বার নেই। একটা হোটেল ট্যুরিজম ব্যবসাতে কিন্তু বার কিন্তু একটা বড় ব্যাপার। আপনি বারের লাইসেন্স করতে যান, আপনাকে বছরের পর ঘুরতে হবে, আপনি সহযোগিতা পাবেন না। এখানে আরও কিছু বাধা আছে, যেমন আমাদের এখানে কিছু শ্রেণী আছে, সবাইকে আমি বলবো না, এই আমাদেরকেই সেখানে যাচ্ছে, হয়তো ভ্যাটের কোনো অফিসার গেলেন, তার পুরো পরিবার 15 জন 20 জন নিয়ে সেখানে থাকছে, খাচ্ছে। আপনি যদি পুরাটা তাকে ফ্রি না করেন, পরে এসে কি করবে, এমন একটা সিটি ধরা দিবে, এটা নিয়ে আপনাকে কষ্ট পেতে হবে। এই জন্য ট্যুরিজম সেক্টর শুধু আমরা যারা উদ্যোক্তা আছি আমাদের চেষ্টায় আগাবে না, এটা সর্বমহলের একটা সমন্বয়ের মাধ্যমে এই সেক্টরটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আচ্ছা, অনেক দিন তো বন্ধ ছিল বান্দরবন, রাঙামাটি, এখন তো মুক্ত হয়ে গেছে। তো এতে হোটেল, মোটেল, রিসোর্ট এগুলো কেমন সাড়া পাচ্ছে, এবং হোটেল মালিকরা কি কি সুবিধা দিয়ে থাকছে পর্যটকদের? ভাই যেটা বললেন যে আমাদের সিজন সাধারণত নভেম্বর থেকে শুরু হয়, এটা সত্য, বাট এখন কিন্তু পর্যটন সারা বছরই মানুষ ঘোরে, সময় পেলেই ঘুরতে যায়, তবে শীতের সময়টা বেশি। আমরা বিভিন্ন রকম অফার দিচ্ছি। অফারে হয়তো কখনো 5,000 টাকা কম বা 2,000 টাকা বেশি, এইটা কিন্তু ফ্যাক্টর না। বাংলাদেশের একটা শ্রেণীর টাকা আছে, তারা এন্টারটেনমেন্ট চাই, এনজয় করতে চাই। এমনও কিছু লোক আছে টাকা খরচ করার জায়গা নেই, তাদের অনেক টাকা আছে, কিন্তু তারা যেটা দরকার সেটা পাচ্ছে না। তখন তারা কি করছে, তারা ভিসা করে প্লেনের টিকিট কেটে বাইরে চলে যাচ্ছে। এই জন্য আবারও, যেহেতু এই ব্যবসা আমি করি, আবারও আমি সরকারকে আপনার মাধ্যমে, ভাইও পর্যটনের একজন জিএম, তাকেও আমি জানাতে চাই, অতি দ্রুত এই সেক্টরকে
মানে ডেভেলপমেন্ট করার জন্য যা যা দরকার সরকারিভাবে ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ থেকে এত পরিমাণ পর্যটক বিদেশে যে ডলারগুলো রেখে আসছে, যেটা আমাদের অর্থনীতিতে অনেক অনেক কষ্ট হচ্ছে, আমরা আমাদের দেশে দিই না। আজকে থাইল্যান্ডে কি আছে, আমাদের দেশের থেকে যে খুব বেশি কিছু আছে তা নেই, কিন্তু সিঙ্গাপুরে কি আছে। তো আমরা এই সেক্টরটাকে একটা বিপ্লব ঘটাতে পারি যদি সবার সমন্বয় করা যায়। আর আরেকটি ব্যাপার, আমরা ঘুরতে যাওয়া মানে মনে করি যে কক্সবাজার, বান্দরবন, আসলে পুরা দেশটাই কিন্তু একটা সৌন্দর্যের জায়গা। আমি আমার মানিকগঞ্জে 300 বিঘার উপরে একটা রিসোর্ট করছি, যেখানে 1 লক্ষের উপরে গাছ আছে। সন্ধ্যার পরে হাজার হাজার পাখির ডাক, রাতে আপনি ঘুরলে দেখবেন শিয়াল দেখতে পাচ্ছেন, আমার ওখানে হরিণ আছে। তো এখন এই রকম রিসোর্ট কিন্তু বাংলাদেশে অনেক হয়ে গেছে। এখন পর্যটনের জন্য নির্দিষ্ট কোনো জায়গা নেই, জায়গা আমাদের তৈরি অলরেডি হয়ে গেছে অনেকগুলো, এবং আমাদের করতে হবে। জুয়েল হক, বিভিন্ন জায়গায় আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখেছি বা বিভিন্ন জায়গায় এই ট্যুরিস্টদের কিছু অফার দেওয়া হয় যে এই 2 জনের প্যাকেজ, 3 জনের প্যাকেজ, এইভাবে করে অফার দেওয়া হয়। তো এই যে যখন পর্যটকরা গিয়ে দেখে যে এই অফারগুলা মানে তারা ঠিকমতো পাচ্ছে না, মানে প্রতারণার শিকার হচ্ছে, এই ব্যাপারে আসলে আপনারা কি কি পদক্ষেপ নিতে পারেন? ঠিক আছে, কেউ 12 প্রশ্ন। তার আগে একটু ভাইয়ের এই বিষয়ে একটু বলি যে আমাদের যে অনেকগুলো রিসোর্ট আছে, রিসোর্টে ধরেন বিভিন্ন ফেসিলিটিসের কথা বলছে সরকার, এগুলো আশা করছে আমরা খুব দ্রুত এই যে সমস্যাগুলো সমাধান দিতে পারবো। ট্যুরিজম ইন্ডাস্ট্রি একটা স্ট্যাটিক না, এক জায়গা না, প্রতিনিয়ত কিন্তু ট্যুরিস্টদের টেস্ট অ্যান্ড ট্রেন্ড চেঞ্জ হয়। আজকে ধরেন এটা ভালো লাগছে, কালকে না আমি ফুড পছন্দ করি, ফুড ফিউশনে যাচ্ছি, এই জন্য প্রতিনিয়তই মানে চেঞ্জ হচ্ছে। এবং এই জন্য আমাদের যে হোটেল রেস্তোরাঁ আইন আছে, এবং আমরা রিসোর্টে বিধিও করেছি যে রিসোর্ট কোনগুলো 5 স্টার রিসোর্ট, কোনগুলো 3 স্টার রিসোর্ট, এবং কোনগুলো 4 স্টার রিসোর্ট, কোথা থেকে লাইসেন্স নিতে হবে, এগুলো আমরা একদম একটা আইনি পরিকাঠামোতে নিয়ে আসছি। তো এই আইনি পরিকাঠামোর ভিতরে থাকার কারণে এখন আস্তে আস্তে সবগুলো আশা করি যারা ইনভেস্টর, বিনিয়োগকারী ভাইদের মতো যারা হার্ড অ্যান্ড মানি খুব বিনিয়োগ করছে, এগুলো আশা করি তাদের যে চাহিদাটা আসলে সম্পূর্ণ করতে পারবো আমরা, এবং বার সহ অন্যান্য বিষয়গুলো। আরেকটা বিষয় হলো যে আপনি বলছেন যে রাঙ্গামাটি, বান্দরবন কেন বারবার আসছে, যেহেতু বন্ধ ছিল অনেকদিন, এবং কোনো জায়গায় যদি কোনো ধরনের ঘটনা ঘটে তাহলে কিন্তু টুরিস্ট কমে যায় এবং ইনকাম করে কমে যায়, মানুষগুলো বেকার হয়েছে, স্থানীয় মানুষগুলো। তো এখন যেহেতু খুলে দিচ্ছে, এখন আবার ওখানে ট্যুর গাইডটা কাজ পাচ্ছে, যারা লোকাল ফুড সেলার তারা ফুড বিক্রি করছে, সুবিনির যারা বানাচ্ছে তারা বিক্রি করছে, এটা ইনকাম হচ্ছে। তো ওখানকার যে মালিক অ্যাসোসিয়েশন আছে তারা কিন্তু 20-30% ডিসকাউন্ট দিচ্ছে। আর আপনি তো বললেন যে যখন এই অফার দেয় প্যাকেজগুলো, তখন পাচ্ছে তারা মানে তারা খুব রাগ করে এবং এটা স্বাভাবিক। কিন্তু এই জন্য আমি বলছি যে মানে সোশ্যাল মিডিয়াতে অনেক সময় বিভিন্ন অফার দিয়ে থাকে, কিন্তু যারা অফারটা গ্রহণ করে তারা যদি ফোন করে কনফার্ম হয়ে নেয়, যদি আর কোনো ধরনের প্রতারণার শিকার হয়, তাহলে আমরা আছি, আমাদের মন্ত্রণালয় আছে, পর্যটন আছে, আমাদের ট্যুরিজম বোর্ড আছে, সবাই কমপ্লেন দিলে কিন্তু আমরা এখন আমাদের ট্যুর অপারেটর এবং ট্যুর গাইড আইন হয়েছে, এবং যাতে হোটেল রেস্তোরাঁ আইন হয়েছে, কেউ যদি কোনো সেবা অফার দিয়ে বিজ্ঞাপন দেয় কিন্তু সে সেবাটা না দেয়, তাহলে তাকে জরিমানা করা বিধান আছে, এবং ম্যাজিস্ট্রেট দিয়ে মোবাইল কোড করে তার একটা স্থাপনা বন্ধ করে দেওয়ার বিধান রয়েছে, এবং তাকে জরিমানা সহ এমনকি প্রচলিত আইনও কিন্তু আপনার যে ক্রিমিনাল কেসও হতে পারে। এই জন্য যে পর্যটকদেরকে আপনি খুব বিজ্ঞাপন দিবেন, মনোলোভা বিজ্ঞাপন দিয়ে নিয়ে যাবেন, কিন্তু সেবাটা দিবেন না এবং টুরিস্টদেরকে ঠকাবেন, সেই দিন কিন্তু নাই। আইন আছে, এবং সে জেলা প্রশাসনও যদি কমপ্লেন করে, জেলা প্রশাসন কিংবা পুলিশ ডিপার্টমেন্টও কমপ্লেন করলে কিন্তু সাথে সাথে গিয়ে কিন্তু রেমেডি পাওয়া যাচ্ছে। তো এই জন্য বলছি যে আমরা আসলে মানে এখন আইনি পরিকাঠামো এবং মানুষ সচেতন, যিনি সার্ভিস দিচ্ছেন তিনি সচেতন, যে ট্যুরিস্ট সে সচেতন, কারণ এখন হচ্ছে গিয়ে টেকনোলজির যুগ। এখন মানুষ ওই মানে কনফার্ম না হয়ে কিন্তু যায় না যে আসলে এটা তারা, এবং দেখে রিভিউ দেখে, তার ওয়েবসাইট দেখে, ফেসবুক দেখে, এবং ব্লগারদের দেখে যে আসলে এবার রিসোর্টে যাবো, এই রিসোর্টটা কিরকম। এখন কিন্তু যারা যাক সচেতন তারা কিন্তু রিভিউ দেখে, আসলে তারা কোন স্টারের সার্ভিস দেয়, তারা কি ফুড কোয়ালিটি কেমন, তার সার্ভিসের মান কেমন, তার অকুপেন্সি রেট কেমন, তার রুমের সাইজ কেমন, রুম কিং সাইজ বেড না কুইন সাইজ বেড, তার সার্ভিস স্ট্যান্ডার্ড কি, তার এই কি ফেসে সব কিছু দেখে। এই জন্য মানুষের এখন প্রতারণার শিকার কম হচ্ছে। মোহাম্মদ শেখ সাদেক, আপনি তো রাজনীতির সাথে জড়িত আছেন, আমরা সবাই জানি। আপনি যদি ক্ষমতায় থাকতেন তাহলে এই ট্যুরিজম বিষয়টাকে আপনি কিভাবে সাজাতেন? ধন্যবাদ, ভেরি গুড কোয়েশ্চেন। আমি আগে ভাইয়ের ওই আগেকার একটা প্রশ্নের উত্তরের ব্যাপারটা শেষ করে আমি এই ব্যাপারে কথা বলছি। দেখেন,
আমাদের যেসব গেস্টরা বেড়াতে যায়, ট্যুরিস্ট, এই ট্যুরিস্টরা আমি দেখেছি এদের সংখ্যা কিন্তু খুব বেশি না, একজনই বারবার যায়। তো একসময় এইরকম ছিল যে এরা কিন্তু একটু ঠকতো, কিন্তু আমরা যারা এই ব্যবসা করছি আমাদের এখন টার্গেটই হচ্ছে রিপিটেড ক্লায়েন্ট। একজন আসলে সে যেন বারবার আমার এখানে আসে, এইটা আমরা এখন খুবই সচেতন, এবং সার্ভিসের ব্যাপারে আমরা সামান্য আর ছাড় দিচ্ছি না। তাকে খুশি করার জন্য তার সার্ভিসটা যেন 100% ফুলফিল হয়, এমনকি যেন ওভার হয়, সে ব্যাপারে আমরা খুব বেশি পদক্ষেপ দিচ্ছি। এবং এখন যেহেতু ডিজিটাল যুগ, একটু এদিক সেদিক হলেই কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। তো ইনশাল্লাহ এখন ওই রকম অভিযোগ আমার মনে হয় পাওয়া যাচ্ছে না। এখন পরবর্তী যে প্রশ্ন করলেন, আমি যেহেতু রাজনীতির কথা বললেন, বাংলাদেশে প্রত্যেকটা জিনিসই রাজনীতির সাথে কিন্তু যুক্ত। রাজনীতিবিদরা যদি সিদ্ধান্ত ঠিক মতো নেয় তাহলে একটি দেশ খুব ভালো মতো এগিয়ে যেতে পারে। আবার রাজনীতিবিদদের ভুলের কারণে একটি দেশ কিন্তু পিছিয়ে যায়, যেটা আপনারা গত 15 বছর দেখলেন। আমি যদি পিছনের দিকে আসি, আমাদের কয়েকটি সেক্টর, যেমন আমাদের কৃষি একটি সেক্টর, আমাদের গার্মেন্টস একটি সেক্টর, আমাদের শ্রমিকরা যারা বিদেশে যায়, প্রবাসী, এইটা একটা সেক্টর। তো এইরকম কয়েকটা সেক্টরের কথা যদি আপনি বলেন, আগে 1 বিঘা জমিতে ধান হতো 3 মণ, কিন্তু আমাদের দেশের আমাদের দলীয় প্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি খাল কাটছেন, চায়না থেকে মেশিন আনছে, এনে কৃষিতে এমন একটা বিপ্লব ঘটাইছে, 1 বিঘা জমিতে উনি 30-40 মণ ধান উৎপাদন করছে। উনি যখন ক্ষমতায় আসেন 80-র দশকে, উনিই কিন্তু এই গার্মেন্টস সেক্টরটাকে ওনার হাত দিয়েই কিন্তু রাইজিংটা হয়েছে। আজকে যে গার্মেন্টসের এত বড়, বাংলাদেশের বাজেটের 80% কিন্তু গার্মেন্টস থেকে আসে, এটা কিন্তু ওনার হাত দিয়েই এটা প্রথম শুরু। আপনি বাংলাদেশে প্রায় 2 কোটি মানুষ বিদেশে থাকে, যাদের রেমিডেন্স, যেই রেমিডেন্সের যোদ্ধা, তাদের এই রেমিডেন্স দিয়ে আমাদের অর্থনীতি চাঙ্গা হচ্ছে। এই সেক্টরেও কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান, মানে দলবল নির্বিশেষে সবাই কিন্তু এটা স্বীকার করবে। তো আমার ব্যাপারটা, যেহেতু আমি একজন উদ্যোক্তা, পাশাপাশি রাজনীতি করি, তো আমি এই ব্যবসাটা বুঝি। আমি যদি কখনো সুযোগ পাই, আমাদের দলের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে এই সেক্টরটাকে, গার্মেন্টস যেভাবে বড় হয়েছে, এই সরকারের বিভিন্ন সংস্থার সাথে বসে আমরা একটা পরিবারভুক্ত হয়ে এই সেক্টরটাকে এমন জায়গায় নিয়ে যাব যেন বিশ্বের 5-7টি দেশের মধ্যে পর্যটন বাংলাদেশেরটাও একটা বিশ্বের দরবারে মানে পরিচিতি লাভ করে। আমাদের সবই আছে, আমাদের শুধু শাইনিংটা দরকার, আমাদের শুধু সংস্কারটা দরকার। একটি সংস্কার সুন্দর মতো যদি করা যায়, শুধু এই সংস্কারটা একার দ্বারা সম্ভব না, সবাইকে নিয়ে একটা টিম ওয়ার্ক। আজকে ভাই এই সেক্টরে অনেক দিন কাজ করেন, ওনার মতামত নিতে হবে, যারা আমাদের ব্যবসার সাথে তাদের মতামত নিতে হবে, সরকারের মতামত নিতে হবে, সবাই মিলে, সবাই তো সরকার, সবাইকে নিয়ে এটাকে একটা মাস্টার প্ল্যান তৈরি করতে হবে। আমরা হয়তো টার্গেট নিব 5 বছর বা 3 বছর, প্রথম 6 মাসে কি করব, পরের 3 মাসে কি করব, পরের 3 মাসে, এইভাবে স্টেপ বাই স্টেপ প্ল্যান করতে হবে, মনিটরিং করতে হবে, বাস্তবায়ন করতে হবে। ইনশাল্লাহ আপনার অনুষ্ঠানে তো এই মহাপরিকল্পনার কথা বলার সময় হয়তো হবে না, নেক্সট আমি বলবো। তবে ওই সুযোগটা যদি জনগণ আমাদেরকে কখনো দেন, আমি আমার হাই কমান্ডের সাথে আলাপ করে আমি এই সেক্টরটাকে খুব বড় একটা অবদান রাখার চেষ্টা করব। জি, ধন্যবাদ আপনাকে। জিয়াউল হক, উনি যা বললেন তার সাথে আপনি কতটুকু একমত, যে মনিটরিংয়ের কথাগুলো বললেন, বা বাংলাদেশ টেকসই পর্যটন উন্নয়নে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের কি কি পরিকল্পনা বাস্তবায়ন করছে? আমি একমত, কারণ পলিটিক্স ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ অল আর্ট। পলিটিক্স, উনি বললেন যে যদি পলিটিশিয়ানরা সুন্দরভাবে দেশ চালায়, সুন্দরভাবে যদি প্ল্যান পলিসি দেয়, তাহলে কিন্তু দেশ দ্রুত আগায়। একজন ডাক্তার যেমন যদি ভুল প্রেসক্রিপশন দেয়, রোগী
মারা যায়, একজন ডাক্তার যদি ভালো প্রেসক্রিপশন তাহলে রোগী বেঁচে যায়। ঠিক তেমনি পলিটিশিয়ানরা যদি ভালোভাবে পলিসি ইমপ্লিমেন্টেশন আইন কানুনগুলো যদি আমাদেরকে দিয়ে বাস্তবায়ন করা, সেটা অবশ্যই ভালো হবে। তো আমি মনে করি যে উনি যে সংস্কারের কথা বলেন, অবশ্যই আমাদের আসলে মূল কথা যে বাজেট বরাদ্দ। আমাদের ধরেন 300-400 কোটি টাকা যেটা আমরা পাচ্ছি এটা আসলে এনাফ না। আমাদের 1000 কোটি টাকা মানে বরাদ্দ দরকার, বিশেষ করে ঢেলে সাজানোর জন্য। বিশেষ করে আপনার কমিউনিকেশন সিস্টেমটা আমরা আরও ডেভেলপ করতে চাই। আমরা যে স্কিল ম্যান পাওয়ারের কথা বললেন উনি, যে আমাদের আসলে যেমন বিদেশে সার্ভিস স্ট্যান্ডার্ডটা মানে সেবার মানটা, যে সার্ভিস করতে গেলে কোন পা আগে যাবে, কোন হাত আগে যাবে, সিকুয়েন্স অফ ফুড সার্ভিস, এবং যে অ্যামিনিটিসগুলো কত স্ট্যান্ডার্ড, তারপরে একটা ছেলে কিছু সুন্দর করে, একটা মেয়ে কত চমৎকার হাসি দিয়ে, স্টাইল অফ সার্ভিসেস, এই বিষয়গুলো আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। আমাদের ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট আছে আমাদের মহলে, কিন্তু আমরা চাচ্ছি যে এনাফ না, আরও বেশি দরকার। এবং আমাদের অনেক ছেলেফেলেরা বাইরে চলে যাচ্ছে। দুবাইতে আপনি যদি 5 স্টার হোটেল ভিজিট করেন দেখবেন যে ম্যাক্সিমামই আমাদের ইনস্টিটিউটের ছেলেফেলে অনেক কাজ করে। কিন্তু বাংলাদেশে রিসোর্ট হোটেলগুলো যে 5 স্টার হোটেল আছে এগুলোকে কাজ করতে আমাদের দক্ষ ম্যান পাওয়া দরকার। সেজন্য পলিটিশিয়ান হিসেবে আমাদের পর্যটন সেক্টরে আসলে আরও কিছু যেমন ইনিশিয়েটিভ দরকার, সংস্কার পাশে বাজেট বরাদ্দ যেমন দরকার, স্কিল ম্যান পাওয়া দরকার, আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটিংটা দরকার। যেমন আমরা হয়তো সেই বাজেট ওইভাবে পাচ্ছি না। ইন্টারন্যাশনাল মার্কেটিং, আমাদের ইউরোপিয়ান টুরিস্টদেরকে, আমেরিকান টুরিস্টদেরকে বাংলাদেশে আকৃষ্ট করার জন্য আপনার স্পেশাল বিমান দরকার, আমাদের বিশেষ বিমান, আমাদের ভিসা অ্যান্ড ফ্রন্টিয়ার ফর্মালিটিস আরও রিল্যাক্সেশন করা দরকার আমাদের, যাতে করে পর্যটকের লেন্থ তো পিস্টে বেশি থাকে এবং আপার এন্ডিং ট্যুর মানে হাই স্পেন্ডিং ট্যুরিস্ট। আমরা ধরেন ভুটানের মতো 1 লক্ষ ট্যুরিস্টানে যেটাকে ইনকাম করি, আমরা যদি 50,000 ট্যুরিস্টানে সেটাকে ইনকাম করি, কোনটা লাভ? তা আপনি ট্যাক্স যদি পর্যটনের কথা বলেন, আমাদের শুধু মানে 10 লাখ 15 লাখ 20 লাখ পর্যটক আসলে হবে না, আমাদের আসলে ইনকাম। আমরা যত কম ট্যুরিস্টের যত বেশি ইনকাম করতে পারি সেটা ট্যাক্সই আমাদের অবজেক্টিভ। তো এই কারণে আমরা বলছি যে আমাদের পর্যটক তো আমরা অবশ্যই বেশি চাই, কিন্তু আমরা চাই হাই স্পেন্ডিং ট্যুরিস্ট, যারা বেশি খরচ করবে, যাদের অবস্থান বেশি হবে, হয়তো 4 রাত 5 রাত থাকবে, 6 দিন থাকবে এবং স্পেন্ড বেশি করবে, এরকম পর্যটকদের আনার জন্য আমাদের ইন্ডাস্ট্রিয়াল মার্কেটিং দরকার। বিবিসি, CNN এইসব চ্যানেলগুলোতে আমাদের এবং আমাদের লোকাল যেসব চ্যানেলগুলো আছে এগুলো প্রচুর অ্যাড দিতে হবে। আমাদের ডোমেস্টিক ট্যুরিজম গ্রো করছে, এটাকে আরও বাড়াতে হবে এবং আমাদের ডোমেস্টিক ট্যুরিজমের জন্য কিছু আরও বেশি ইনসেন্টিভ দিতে হবে। এবং যারা বিনিয়োগকারী, যে উনি ভ্যাট ট্যাক্সের কথা বললেন, যাতে করে হোটেলের যে অ্যাকোমোডেশনের উপরে যে 17-18% যে ভ্যাট, রেস্টুরেন্টে খাবারের যে ভ্যাট, সেটা যাতে করে কমে আসে এবং বিদেশ থেকে যাতে করে আপনার ইম্পোর্ট ডিউটি গাড়ি আনতে পারে, এইসব বিষয়ে আমরা উদ্যোগ নিতে পারি। এবং এইসব বিষয়ে ওনারা যদি কনসিডার করেন, আমার মনে হয় বাংলাদেশ ট্যুরিজম আরও বুম আপ করবে। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ শেখ সাদির কাছে একটু জানতে চাচ্ছি যে এই যে হেলিকপ্টার যে সার্ভিস দেয়, যে 8,000 টাকা 10,000 টাকা বা বিভিন্ন রেটে হয়ে থাকে, আপনাদের এরকম কোনো বিশেষ কিছু দেওয়ার সুবিধা বা পরিকল্পনা আছে কিনা যে পর্যটকদের দিতে পারেন এমন কিছু, বা মানে ভবিষ্যৎ পরিকল্পনাটা জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ। আসলে আমাদের কক্সবাজারের যে হোটেলটা এটা হেলিপ্যাডের সাথেই, এবং মানিকগঞ্জের যেটা এটা এখানেও হেলিপ্যাড আছে, এবং আমাদের একটা অ্যাডও চলে। আমরা হেলিকপ্টারের সার্ভিস আমরা দিই, ঢাকার থেকে যদি আসা যাওয়া করে তো সেই সার্ভিসটা আমরা দিয়ে থাকি। তো আরেকটি ব্যাপার আমি বলতে চাচ্ছি, আমার রিসোর্টে যেসব স্টাফরা কাজ করে ওদের সাথে আমি যখন মিটিং করি, আমি তাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করি। আমি তাদেরকে বলি যে তোমরা 2-3টা ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ থাকো, দেখবা যে তোমার সার্ভিস 80% হয়ে গেছে। তোমার মুখে একটু মুচকে হাসি দাও, আর থ্যাঙ্কস কথাটা, এই শব্দটাকে তোমরা ব্যবহার করো। একটা গেস্ট যখনই খুশি হচ্ছে তুমি খালি শুধু থ্যাঙ্কস বলো, একটা মুচকি হাসি দিয়ে থ্যাঙ্কস বলো। তোমার সার্ভিসটা মনে হচ্ছে যে গেস্ট খুশি না, তুমি খালি সরিটা বলো। তো নো কথাটা তোমাকে বাদ দিতে হবে, সব সময় ইয়েস কথাটাকে তোমাকে আনতে হবে। সার্ভিস, খাবারের কোয়ালিটি, খাবারের মান, কোনো কারণে যদি গেস্টের অসুবিধাও হয়, আপনার এই মুচকি হাসি, সরি, থ্যাঙ্কস আর ইয়েস, এই কয়েকটা ওয়ার্ড দিলে গেস্টকে অনেক খুশি করা সম্ভব। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে ভাই চমৎকার কিছু কথা বললেন, যে প্রচারণাটা তো অবশ্যই দরকার, কিন্তু একটি কথা আছে যে যোগ্য জিনিসকে, কোয়ালিটি জিনিসকে বাজারে কিন্তু প্রচার করানো লাগে না, কারণ এর জন্য বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে প্রথম যে ক্লায়েন্ট সে। আপনি আপনার সার্ভিস যদি ভালো দেন,
আপনার পরিবার, আপনার সমাজ, আপনার দেশের লোক তো এটা জানতে খুব বেশি সময় লাগবে না। বাট এখানে দুইটি জিনিস ঘটবে। আপনার সার্ভিসে যদি খুশি হয়, এরা কি করতেছে, আমার এই ইন্টারনাল গেস্টটা বাইরে আর যাচ্ছে না। যখনই বাইরে যাচ্ছে না, আমাদের কিন্তু বিশাল একটা বিপ্লব হয়ে গেল। পাশাপাশি আমাদের বাইরের গেস্টরাও কিন্তু এই ফ্লেভারটা যদি পেয়ে যায়, যেমন আমাদের হোটেলে আমরা ক্যাশের অবস্থাও রাখছি, মানে ডেবিট কার্ডও রাখছি, ক্রেডিট কার্ডও রাখছি। বিদেশ থেকে যদি কেউ আসে, যদি ক্রেডিট কার্ডে তারা পেমেন্টটা দিতে চায় ডলারে, এটার অপশন আমরা রেখে দিছি। বাট আমরা পাচ্ছি না, খুব কম পাচ্ছি। তো কিভাবে ট্যুরিজম ব্যবসা তখনই আমাদের ফুলফিল হবে যেদিন আমরা ক্রেডিট কার্ডে ডলার আমরা ডিরেক্টলি নিতে পারবো। আমরা বিদেশে যাচ্ছি, আমরা ডলার দিয়ে আসছি, আর আমরা ডলার আনতে পারতেছি না। ডলার কিভাবে আনা যায়, ডলার কিভাবে ক্যাশ করা যায়, এইটা নিয়েও আমাদেরকে খুব বেশি বেশি কাজ করতে হবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের দুইজনকে আমাদের এটিএন বাংলার স্টুডিওতে আমাদের আমন্ত্রণে। আচ্ছা, আমি এই কথাটা আরেকবার বলি। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে উপস্থিত থাকার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম পর্যটন ব্যবসায় সুবাতাস এই বিষয়ে যে আলোচনা আমরা করলাম, আশা করি এতে আপনারা উপকৃত হয়েছেন বা হবেন ভবিষ্যতে। নেক্সট এপিসোডে আমরা কোনো যোগী উপযোগী বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ।